হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আমরা এমসিকিউ কোশ্চেন সলিউশন করছিলাম, আর 6টা ভিডিও হয়ে গেছে এবং অনেক এমসিকিউ হয়ে গেছে। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখো। আজকে হচ্ছে তোমরা এতই কমেন্ট করেছো, আমাকে এতই কমেন্ট করেছো যে স্যার এবিটিএ সলভ করান, আমি বাধ্য হলাম একটা এবিটিএ কিনে আজকে তোমাদের এবিটিএ এখনই শুরু করতে। আমি ভাবছিলাম হয়তো পরে করাতে পারো, বাট যাই হোক, তোমরা বলেছো এবিটিএ থেকে করান যেহেতু, তার মানে আজকে যেই এমসিকিউগুলো হবে, আজকে হচ্ছে একটা পেজ, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে আমি কত 222 সম্ভবত 222 নম্বর পেজ যে আছে সেই পেজটার এমসিকিউ যেগুলো আছে 10টা এমসিকিউ সেগুলো সলভ করবো, এবং সলভ করার পাশাপাশি ওদের বিহাইন্ড যে থিওরি আছে সেটা থিওরিও পড়বো। থিওরি সহ তোমরা জানো আমার প্রসেস, আমি থিওরি সহ সলভ করাই কোনো জিনিস। তো আজকে হচ্ছে এটা করবো। আচ্ছা দেখি এর পরের দিন যেটা হবে সেটাও এবিটিএ থেকেই সলভ হবে। মানে যা যা একটু দরকার ছিল, একটু ডিফারেন্ট টাইপের যেগুলো টপিক ছিল সেগুলো আমি চ্যাপ্টার ভিত্তিক করিয়েছি, যেরকম 3D হলো বা এরকম আরও 2-3টা চ্যাপ্টার হলো যেগুলো চ্যাপ্টার ভিত্তিক করিয়েছি। এখন মিসলেনিয়াস হবে 2-3টা, যেটা আমি বলেছিলাম 100টা এমসিকিউ প্রায় কমপ্লিটের দিকে আমাদের। ঠিক আছে, তো চলো আজকে বের করো। যদি তোমাদের কাছে এবিটিএ থাকে তাহলে তোমরা কত নম্বর 222-223 নম্বর যে পেজ আছে সেই পেজ বের করো আর সলভ করার চেষ্টা করো। আর আমি যখন করবো তখন ওর থিওরিটা, বিহাইন্ড থিওরিটা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ দেখো, সবার প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একের 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, গ্রুপ এ এখানে একটু ডিফারেন্ট করেছে, মানে এইচএসে এরকম থাকে না। মানে এইচএসে থাকে হচ্ছে টোটাল গ্রুপ এ যেটা ছিল সেটা গ্রুপ এতে বড় কোশ্চেনগুলো থাকে, আর গ্রুপ বি থাকে ওখানে এমসিকিউ কোশ্চেনগুলো দিয়েছে, মানে থাকে আর কি। এখানে হচ্ছে 4টা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এরকম করে দিয়েছে, আর আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন। যেরকম সাপোজ 1 নম্বরের কোশ্চেন গ্রুপ এ, 2 নম্বরের কোশ্চেনগুলো গ্রুপ বিতে করেছে, তো সেটার জন্য করেছে। তো চলো আমরা করি। ঠিক আছে, গ্রুপ এ এখানে দিয়েছে যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো, সেটা হচ্ছে প্রথমে দেখো কত আছে। তো প্রথমটা হচ্ছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে এফ সাজ দ্যাট রিয়াল টু রিয়াল, একটা ফাংশন। 2 নম্বর অঙ্ক দিয়েছে, আচ্ছা ডেরিভেটিভ একটা দিয়েছে, আমি লিখে নিই। ওয়াই ইকুয়ালস টু কত, সাইন π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এটা ডেরিভেটিভ দিয়েছে, ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে বের করতে বলেছে ডেরিভেটিভ। দেখি কত হচ্ছে। তাহলে সবার প্রথমে ডেরিভেটিভ করে নাও। তাহলে কত, dy/dx ইকুয়ালস টু dy/dx ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ হলে হয়ে যায় কস, আমরা জানি কসের আন্ডারে যা থাকে সেটা তো থাকবেই, ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবারে এর ভেতরে যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করতে হবে। এবার এর ভেতরে যেটা আছে সেটাকে যদি ডেরিভেটিভ করতে যাই কী হবে, এইটা তো কনস্ট্যান্ট আর এটার ডেরিভেটিভ হবে, তো এটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জাস্ট π/6 আছে এটাকে রেখে দিচ্ছি। এবার ই টু দি পাওয়ার যেটা থাকে আমরা জানি, এটার যদি ডেরিভেটিভ করতে যাও ই টু দি পাওয়ার সামথিং, তাহলে ওটা আনচেঞ্জ থাকে। কিন্তু যদি ই টু দি পাওয়ারের পরিবর্তে এক্সের পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ হবে, তাহলে এখানে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডেরিভেটিভটা কত হবে এখানে, ডেরিভেটিভটা হবে এক্স ইন্টু, এই যে দেখো এক্স ওয়াই আছে, তাহলে এক্স ইন্টু dy/dx প্লাস ওয়াই ইন্টু 1। এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ, ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ জানো তোমরা। ঠিক আছে, এবার বলেছে এবার ডাইরেক্ট আমরা এক্স ইকুয়াল টু dy/dx বের করতে বলেছে। ঠিক আছে, এখান থেকে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, কিন্তু আমরা যেহেতু এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটা বলেছি, আমরা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটা ডাইরেক্ট পুট করে দেবো, তারপর দেখবো, আর তাহলে সহজ হয়ে যাবে এক্স ইকুয়াল টু 0 পুট করলে। দেখি কত হচ্ছে। তাহলে dy/dx কত হবে আমার, dy/dx ইকুয়ালস টু কস অফ π/6। আচ্ছা এখানে যদি আমি এক্সের জায়গায় 0 পুট করি তাহলে টোটালটা কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 আর সামথিং, ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এটা হয়ে যাবে শুধু π/6। এই যে সিম্পল হলো, ইন্টু এটা হলো, তারপর কত ছিল π/6, এটা ছিল, থাকলো এটা π/6 ই টু দি পাওয়ার, এখানে আবার 0 হবে, এটা হয়ে যাবে 1 আবার, তারপর পরেরটা এক্সের জায়গায় 0, তাহলে এখানে যদি 0 হয়ে যায় টোটালটা কত হয়ে যাবে 0, বোঝা গেল, প্লাস ওয়াই। এইবার আমাকে যেটা করতে হবে ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে হবে, কারণ এখানে একটা ওয়াই আছে যার ভ্যালু আমরা বুঝতে পারছি না যে কত। কিন্তু আমরা জানি যে এক্স এর ওয়াই এর ভ্যালু এখানে বের করা যাবে, কারণ যখন এক্স ইকুয়াল টু 0 তখন ওয়াই এর ভ্যালু কত। তাহলে এখান থেকে যদি আমি বের করে নিই এক্স ইকুয়াল টু 0 পুট করলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, ওয়াই ইকুয়ালস টু, দেখো এক্স ইকুয়াল টু 0 পুট করলে এখানে 0, তাহলে সাইন হচ্ছে π/6 ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে π/6 সাইন π/6 30 ডিগ্রি মানে 1/2, তার মানে এখানে 1/2 আমাদের বসিয়ে দেওয়া উচিত। চলো তারপর দেখো dy/dx ইকুয়ালস টু, আমি যদি cos π/6 মানে cos 30 ডিগ্রি, দ্যাট ইজ √3/2 আমরা জানি, ইন্টু π/6 আছে, এটা মাল্টিপ্লাই করলে কত হতো, π/12 হয়ে যেত। ওকে, π/12, তাহলে এটা কত হচ্ছে √3π/24। ব্যাস দেখো কোনো অপশান √3π/24 আছে কিনা, সেটা হচ্ছে অপশান নাম্বার, একদম আছে অপশান নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই আমরা। সেটা কত, সেটা হচ্ছে একটা ইনভার্স ত্রিকোণমিতির অঙ্ক, এখানে করে নিই, জায়গা আছে। একটা ইনভার্স ত্রিকোণমিতির অঙ্ক দেখতে পাচ্ছি আমি, যেটা হচ্ছে cos
এখানে করি 3 নম্বরে cos mod of cos inverse -1/7 প্লাস sin inverse -1/7। চলো এটা করতে হবে, দেখি কত হচ্ছে না হচ্ছে। cos অফ, আচ্ছা ভেতরে দেখো আমরা জানি যে ইনভার্সের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? দেখো একটু বলেই নি তোমাদের এই জিনিসটা যখন আসলো, তো দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সাইন, তারপর একটা কস, একটা হচ্ছে ট্যান, আর একটা হচ্ছে কট, একটা হচ্ছে কোসেক, আর একটা হচ্ছে সেক। যদি মাইনাস হিসেবে থাকে সব জায়গায়, সাপোজ মাইনাস হিসেবে থাকে, মাইনাস মাইনাস, কলম লিখছে না, তাহলে এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস সামনে বেরিয়ে যায়, প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এটা এরকম হবে, এটাও মাইনাস সামনে আসবে, এটাও মাইনাস সামনে আসবে। এখানে যদি মাইনাস সামনে আনতে হয় তাহলে কিন্তু আমাকে পাই মাইনাস করে আনতে হবে, পাই মাইনাস, তাহলে এই মাইনাস তো আসবে কিন্তু সামনে পাই, তাহলে কত হবে কস এক্স, এই টাইপের, বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ওখানে দুটো আলাদা আলাদা। তাহলে এখানে কী হবে, মাইনাস তো সামনে আসবে অবশ্যই, কিন্তু তার সামনে যেহেতু কস তাহলে একটা পাই হবে, তাহলে পাই মাইনাস কস 1/cos ইনভার্স অবশ্যই। আচ্ছা এখানে ইনভার্স হবে, ইনভার্স একটাতেও দিইনি, ইনভার্সের কথা নর্মালি না এটা, ঠিক আছে? নর্মালি তো তোমরা জানোই কী হবে, এগুলো ইনভার্সের জন্য। হ্যাঁ আচ্ছা, কস ইনভার্স মাইনাস, মাইনাস তো না 1/7, এটা কী হবে, এটা ডাইরেক্ট সামনে আসবে, দ্যাট ইজ সাইন ইনভার্স 1/7। এবার দেখো যদি আমি এখানে কী করি, এইখানে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কত হচ্ছে দেখো, কস অফ, এখানে পাই মাইনাস যদি আমি কমন নিতাম তাহলে আমার ভেতরে আসতো সাইন ইনভার্স 1/7 প্লাস কস ইনভার্স 1/7। কী ব্যাপার, একটাও কলম লিখছে না, প্লাস কস ইনভার্স 1/7। এবার আমরা কি জানি যে সাইন ইনভার্স সামথিং প্লাস কস ইনভার্স সামথিং, সেটা হচ্ছে সবসময় π/2, তাই তো? তাহলে কস অফ পাই মাইনাস π/2, তাহলে π/2 মানে কত, বিয়োগ করলে কত হয়ে যাবে, cos π/2। আবার তাহলে দেখো cos π/2, cos π/2 মানে কত, 0। দেখো 0 কোনটা অ্যান্সার আছে কিনা, সেটা হচ্ছে অপশন নাম্বার, হ্যাঁ ডিতে আছে একটা। চলো আচ্ছা আমি বোর্ডটা পরিষ্কার করি, একটু কলমগুলো ফিল করে নিই, তারপর আসছি। এরপরে অঙ্ক নম্বর 4 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ, খুব ভালো ইন্টিগ্রেশন এটা, সেটা হচ্ছে মড অফ সাইন এক্সের ইন্টিগ্রেশন। এই অঙ্কটা ঠিক আছে এমসিকিউতে দিয়েছে, বাট এই অঙ্কটা কিন্তু তোমাদের 2 মার্কেরও দিতে পারে, ঠিক আছে? দেখো কত দিয়েছে, π/2। এই অঙ্কটার ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লিমিট। লিমিট চেঞ্জ করলে অঙ্ক অবশ্যই উত্তর চেঞ্জ হবে, এবং উত্তরটা কিন্তু আলাদা টাইপের চেঞ্জ হবে। এটা কিন্তু আমি জাস্ট করাচ্ছি এইভাবে, নর্মালি যেভাবে করতে হয় সেভাবে করাচ্ছি, কিন্তু এই অঙ্কটা করার পর আমি কিন্তু এমসিকিউর যে এটার যে ট্রিক যেটা, সেটা কিন্তু বলে দেবো যে কীভাবে করতে হয়, নাহলে অঙ্কটা কত বড় করতে হয় না, অঙ্কটা 2 সেকেন্ড লাগবে করতে, বুঝতে পারলে? তো দেখে কত হয়। এইবার অঙ্কটা এইভাবে করতে হয় যে আমরা জানি যে সাইনের যে টোটাল, যদি আমরা অল সাইন টেন কস যে জানতাম আমরা জানি এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা ট্যান অ্যান্ড এটা কস। এই অঙ্কটা সাইনেই দেয় বেশি। তো যদি এরকম হয় তাহলে তোমরা দেখবে যে এইখান থেকে শুরু করে এই টোটালটা অবধি, তার মানে 0 ডিগ্রি থেকে শুরু করে পাই পর্যন্ত যে এটা পার্টটা আছে সেখানে সাইন কিন্তু পজিটিভ, আর বাকি পার্টটা পাই থেকে শুরু করে 2π অবধি সেখানে কিন্তু নেগেটিভ। আবার সেম যদি তোমরা গ্রাফটা দেখো সাইনের, তাহলে তোমরা দেখতে পাবে সাইনের গ্রাফটা এরকম হয়, তাই না? এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, 2π, 3π অ্যান্ড সো অন। তোমরা দেখো এবার ভালোভাবে যে এই পার্টটা পজিটিভ কী করে বুঝবো, যদি 1 অক্ষের উপরে থাকে তাহলে সেটা পজিটিভ, আর নিচে থাকলে নেগেটিভ। তার মানে এই যে পার্টটা 0 থেকে পাই, এই অংশটা সাইনের পজিটিভ, বাকিটা নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, এরকম করে দেওয়া আছে। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা জানি মডকে কীভাবে ভাঙতে হয়। যদি কোনো ভ্যালু পুট করার পর যদি মডের ভেতরের যে ভ্যালুটা সেটা পজিটিভ আসে তাহলে এটা জাস্ট মড এমনি উঠে যায়, যদি নেগেটিভ আসে তাহলে আমরা একটা সামনে নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা লিখি, তাই তো? তাহলে দেখি এটা কত। তাহলে আমরা কি জানি, দেখো পাই থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয় না, অনেক অঙ্কে কী করবে 0 থেকে দিয়ে দেবে, তখন কিন্তু উত্তর আলাদা হবে, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে সেটা 0 থেকে পাই পর্যন্ত পজিটিভ। এই জন্য তোমরা অবশ্যই ছবি আঁকবে, ছবি আঁকে নিয়ে করবে, সুবিধা হবে। তাহলে দেখো পাই থেকে 2π যদি ভাঙো, তোমরা পাই থেকে 2π পর্যন্ত যদি ভাঙো তাহলে কী হবে, দেখো পাই থেকে 2π পর্যন্ত একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে নেগেটিভ অফ সাইন এক্স হবে, কারণ নেগেটিভ হলে আমরা জানি একটা সামনে নেগেটিভ চিহ্ন বেরিয়ে যায় মডের ক্ষেত্রে, ঠিক আছে? প্লাস তারপর পরেরটা এই যে 2π থেকে পাই 3π যদি হয়
তাহলে 2 পাই থেকে 3 পাই হবে, এটা কি হবে, এটা পজিটিভ হবে। তাহলে কত হলো, পজিটিভ সাইন এক্স ডিএক্স। তারপর 3 পাই থেকে যখন 4 পাই হবে তখন সেটা কিন্তু সাইন কত হবে, এক্স সামনে একটা মাইনাস হবে ডিএক্স, আচ্ছা ব্র্যাকেট দিয়ে নিই, বোঝা গেল। তাহলে এইভাবে সাইন পায়ে মাইনাস, 2 পায়ে প্লাস, 3 পায়ে মাইনাস, 4 পায়ে প্লাস, 5 পাই এরকম করে চলবে। আর শেষে গিয়ে যখন লাস্ট আসবে 9 পাই টু 10 পাই, যেটা 9 পাই টু 10 পাই যেটা আসবে, সেখানে কিন্তু সাইন নেগেটিভ হবে। আচ্ছা কী করে বললাম হঠাৎ করে নেগেটিভ হবে সাইন, কারণ আমরা দেখতেই পাচ্ছি একটা প্যাটার্ন, দেখো 1 পাই নেগেটিভ, 2 পাই পজিটিভ, 3 পাই নেগেটিভ, মানে বিজোড়গুলো তো সব নেগেটিভ নিচেরগুলো, তাহলে এটা 9 পাই আছে নেগেটিভ হবে। একটা সিম্পল মানে একটা আইডিয়া জাস্ট, ঠিক আছে। এবার দেখো যদি তোমরা এই টোটালটা হিসাব করে দেখো তাহলে তোমরা দেখবে কটা নেগেটিভ আর কটা পজিটিভ আছে। যদি দেখো নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে নেগেটিভ পর্যন্ত, এটাকে যদি বাদ দাও, 9 পাইটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো, এখানে 8টা আছে টোটাল, 8টার মধ্যে কটা, 4টা প্লাস আর 4টা মাইনাস, তাহলে আমরা লিখতে পারি না এইভাবে 4 ইন্টু, মানে প্রত্যেকটার ভ্যালুই তো সেম, তাহলে একটা যে কোনো নিলেই তো হয়ে গেল, ঠিক আছে। আমি এটাকে নিয়ে নিচ্ছি, ধরো পাই টু 2 পাই। নেক্সট, আচ্ছা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে একই কেন হলো ভ্যালু, আমি করেই দেখাচ্ছি, ঠিক আছে, করেই দেখাচ্ছি, একবারে লিখবো না, কারণ তোমাদের তখন প্রশ্ন আসতে পারে যে এটা আর এটার ভ্যালু একই আসবে, তার কোন গ্যারেন্টি আছে, একই আসবে প্রত্যেকবার, ওই জন্য লিখতে যাচ্ছিলাম। যাই হোক দেখি আমি করি। তাহলে এখানে যদি আমি হিসাব করতাম তাহলে কত হতো, মাইনাস বাইরে চলে আসতো, সাইনের যদি ইন্টিগ্রেশন করতাম তাহলে হতো মাইনাস অফ কস এক্স, অ্যান্ড এটা হতো পাই থেকে 2 পাই, এই মাইনাসটা আর এই প্লাসটা কী হয়ে যেত, ব্যাস প্লাস হয়ে যেত, তাই তো। পরেরটা প্লাস সাইনের হতো মাইনাস অফ কস এক্স, তাহলে এই মাইনাসটা বাইরে করে দিতে পারতাম আমরা ইজিলি, মাইনাসটা বাইরে করে দিতে পারতাম, তাহলে 2 পাই 3 পাই প্লাস, এবার দেখো এই মাইনাসটা বাইরে করে দিতাম হতো প্লাস, আর সাইনটা হয়ে যেত কস, তার মানে কত প্লাস হয়ে যেত, মানে মাইনাস করে দিয়ে আরেকবার প্লাস হয়ে যেত, তাহলে হতো কত সাইন এক্স টু দি পাওয়ার 3 পাই থেকে 4 পাই প্লাস ডট 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 প্লাস, এখানেও দেখো সেম ব্যাপার, এই মাইনাসটার জন্য কি হয়ে যেত, প্লাস হয়ে যেত সামনে, তাহলে প্লাস সাইন, সাইন তো না কস, কস হয়ে যেত কস এক্স, এটা হচ্ছে 9 পাই থেকে 10 পাই। যদি হিসাব করে দেখো সেম প্রত্যেকবার সেম আসবে। হ্যাঁ কী করবো, এটা 2 পাই যদি বসিয়ে দিই, সাইন 2 পাই মানে সরি কস 2 পাই মানে কস জিরো, কস 2 পাই কস জিরো সেম। হ্যাঁ তো কস জিরো যদি বসিয়ে দিই তাহলে এটা কত হবে, কস জিরো মানে 1, আমি একবারে করি, কস জিরো মানে 1 আর কস পাই, আচ্ছা কস জিরো মানে 1 মাইনাস এই যে কস পাই, আমরা জানি কস পাই মানে -1, তাহলে মাইনাস অফ -1, ব্যাস প্রথম ব্র্যাকেট কমপ্লিট, মাইনাস। পরেরটা দেখো কস 3 পাই, কস 3 পাই যদি তোমরা এখানে বসিয়ে দাও তাহলে হবে কস 3 পাই, আচ্ছা 3 পাই মানে আমি একটু হিসাব করতাম, দেখো এখানে কস 3 পাই, তাই তো, কস 3 পাই মানে কস 2 পাই প্লাস পাই, বা 3 পাই প্লাস 0, এটাকে লিখতে পারো 3 পাই প্লাস 0, তাই তো। তাহলে কস 3 পাই মানে কি, কসটা তো কসই থাকবে আর এটা 0 হয়ে যাবে। আচ্ছা এটা যদি আমি প্লাস না মাইনাস সেটা দেখি, সেটার জন্য আমরা কী করবো না এরকম করে দেখবো, দেখো পাই এই যে 2 পাই এই যে 3 পাই তারপর 0 এখানে চলে আসলো, আমরা এটা মাইনাসের ঘর, তাহলে এটা মাইনাস, ঠিক আছে। তাহলে কস 3 পাই মানে কত, মাইনাস অফ 0 মানে 1, -1, আমরা একবারে লিখে দেবো -1, তারপর 2 পাই মাইনাস দিলাম ফর্মুলা অনুযায়ী, 2 পাই মানে কত 1, জাস্ট 1 প্লাস। প্রত্যেকবারই করবে, যতবারই তোমরা এরকম করবে, দেখো এটা এটা কত আসলে আলটিমেটলি এটা 2 আসবে, এখানে কত আসবে, এখানেও +2 আসবে, প্রত্যেকবার যতবারই তোমরা করবে প্রত্যেকবারই কিন্তু 2 আসবে ভ্যালুটা, যতই আসুক, সামনে প্লাস ভেতরে মাইনাস, মানে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এরা যে প্রত্যেকটা 2 আসবে। এরকম যদি দেখি তাহলে কতগুলো ছিল, এটা 1 এটা 2 এটা 3 এরকম করে 9 পর্যন্ত, তার মানে 9টা ঘর ছিল, তার মানে এরকম প্রত্যেকবার আমরা যখনই হিসাব করতাম তারপরে এরকম প্রত্যেকবার 9টা ঘর আসতো, আর 9টা ঘরে প্রত্যেকটা তোমাদের লিখতাম না সবগুলো, জাস্ট শুধু প্রথম দুটো লিখবে ডট ডট করে শেষে লিখে দেবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাতে 2 আসতো, তাহলে 2 2 2 এরকম করে কটা 2 হতো, 9টা 2, 9টি 2, তাহলে কত হতো 9 2 18, ব্যাস 18 হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখি আমি 18 কত নম্বর অপশানে আছে সেটা বলছি, 18 হচ্ছে অপশান নাম্বার ডি। এবার তোমাদের করতে কি হয় এই অঙ্কটা শর্টকাটের জন্য, এত বড় করতে হয় না, এটা 2 মার্কের আসে বা 4 মার্কেরও আসতে পারে এই অঙ্কটা, তাহলে তোমাদের করে দেখাবে যেইভাবে করলাম আমি, কিন্তু তোমাদের করতে হবে না। তোমরা করবে কি, যদি এই টাইপের অঙ্ক থাকে তোমরা ডাইরেক্ট এসে চলে যাবে সাইনের অঙ্কে। তোমরা মাথায় রাখবে যে সাইনের ঘরে সাইন এক্সের যেই মানে আলটিমেটলি এটা মানে কি ইন্টিগ্রেশন মানে কি, এইভাবে ক্ষেত্রফল বেরোবে, প্রত্যেকটা সাইনের ঘরে 2 একক করে ক্ষেত্রফল বেরোবে, বোঝা গেল, 2 ইউনিট করে ক্ষেত্রফল বেরোবে। কতগুলো ঘর হবে সেটা ডিপেন্ড করবে এই যে এটা ডিফারেন্স কত আছে, 10 পাই মাইনাস পাই দ্যাট ইজ 9 পাই, তার মানে 9টা ঘর হবে, তাহলে এক একটা ঘরে 2, 9টা ঘরের মধ্যে 9 2 18 একক, ব্যাস সিম্পল, এতটাই সিম্পল।
অনেক জায়গায় এরকম দিয়ে দিবে, এটা দেখা গেলো 10 পাই থেকে 100 পাই, তখন তো তোমরা করতে পারবে না, কতগুলো করবে? তখন তোমরা কি করবে, জাস্ট বিয়োগ করে দিলে কত হচ্ছে 90 ঘর হচ্ছে, প্রত্যেকটা ঘর 2 একক, তার মানে কত হয়ে গেল 180 ইউনিট। ব্যাস, এতটাই ইন্টারেস্টিং অঙ্ক এটা ছিল। এটা অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক, শুধুমাত্র 1 মার্কের না, 2 মার্কের বা 4 মার্কের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক। নেক্সট অঙ্কে যাই আমরা। এর পরের অঙ্ক 5 নম্বরের একটা অ্যাডজয়েন্ট, মানে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের অঙ্ক একটা, যেটা একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এখানে অ্যাডজয়েন্ট যারা হয়তো ভুলে গেছো ওদের জন্য আমি বলে দেবো এটা কীভাবে হয় না হয়। ঠিক, বলা হচ্ছে অ্যাডজয়েন্ট এ, হ্যাঁ এটা বের করো। আচ্ছা, এর পরিবর্ত ম্যাট্রিক্স, তার মানে অ্যাডজয়েন্ট এ বের করে এর ট্রান্সফর্ম করতে হবে। হ্যাঁ, তো এটা দেখি কত হচ্ছে, পরিবর্ত ম্যাট্রিক্সটা বের করতে হবে। এবার দেখো অ্যাডজয়েন্ট এ মানে আমরা কি জানি, যে কোনো দ্বিঘাত মানে 2x2 যদি ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট বের করা ওটা 10 সেকেন্ডেরই কাজ খুব বেশি হলে। কীভাবে বের হয়? অ্যাডজয়েন্ট অফ এ, আমরা জানি যে অ্যাডজয়েন্ট বের করার সময় 2x2 ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল বলে এইটাকে, ঠিক আছে, কর্ণ যেটা মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণকে চেঞ্জ করে দিতে হয়। তাহলে মুখ্য কর্ণ চেঞ্জ করে দিলে টি কোথায় চলে যাবে? উপরে, ঠিক আছে, আর এক্স কোথায় চলে আসবে? নিচে। বুঝা গেল? এটা চেঞ্জ করে দিতে হয়, মুখ্য কর্ণ যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল চেঞ্জ করে দিতে হয়। আর যেটা বাকি যে ডায়াগোনালটা আছে, এক্সট্রা ডায়াগোনালটা মানে আরেকটা যে ডায়াগোনাল আছে, ওই ডায়াগোনাল আর চেঞ্জ করতে হবে না, ওই ডায়াগোনালটার চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এটা -y আছে, এটা হয়ে যাবে +y, মানে জাস্ট y। আর এটা z আছে, তাহলে এটা হয়ে যাবে -z। ব্যাস, হয়ে গেল অ্যাডজয়েন্ট বের করা, এত সোজা। তাহলে অ্যাডজয়েন্ট বের করার সময় প্রিন্সিপাল ডায়াগোনাল উল্টে দেবো আর এইখানে চিহ্ন চেঞ্জ করে দেবো, তার মানে এটা নিজেরা উল্টাবে, এখানে চিহ্ন উল্টাবে। বুঝা গেল? এবার এটার যেহেতু ট্রান্সফর্ম করতে বলেছে, ট্রান্সফর্ম তাহলে করে দেবো। এটা ট্রান্সফর্ম বলছি, সরি ট্রান্সপোজ করতে বলেছে। ট্রান্সপোজ করার জন্য কি করতে হবে? রো কলম, কলম রো হয়ে যাবে। তাহলে এটা টি ওয়াই আর এটা কত হলো -z অ্যান্ড -x। দেখো কত নম্বর অপশানে আছে এটা, আমি দেখি অপশন নাম্বার কত, t-z দিয়ে যেটা আছে, t-z y-x, অপশন নাম্বার সি, পরিবর্তন ম্যাট্রিক্স, অবশ্যই অপশন নাম্বার সি, অপশন নাম্বার। যদি পরিবর্তন না বলতো তাহলে এটা হতো, এটা সম্ভবত অপশন নাম্বার বিতে আছে, কিন্তু পরিবর্তনও বলেছে, মানে ওর ইস্যুও করতে হবে, ট্রান্সপোজও করতে হবে। বোঝা গেল? ব্যাস এইটা। তারপরের অঙ্ক নাম্বার 6, দেখো কি বলেছে, কোনো সমবাহু ত্রিভুজের বাহু, আচ্ছা সমবাহু ত্রিভুজের বাহু বের করতে বলেছে। তাহলে ধরি এর বাহুটা হচ্ছে, যে সাইডটা হবে সেটা কিছু একটা ধরে নাও a বা x, হোয়াটএভার কিছু একটা ধরে নাও, বাহু ধরো x, ঠিক আছে, x সেন্টিমিটার। বাকিটা দেখবো কি বলেছে। কোনো সমবাহু ত্রিভুজের বাহু সেকেন্ডে √3 সেমি হারে বেড়ে যায়, ওকে, আর ক্ষেত্রফলটা সেকেন্ডে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, যদি বাহু এটা হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, দ্যাট ইজ √3/4 ইন্টু x স্কোয়ার, এটা ক্ষেত্রফল, স্কোয়ার ইউনিট। এইবার যেটা বলেছে সেটা হচ্ছে এর বাহু যেটা, সেটা বেড়ে যাচ্ছে কত, তার মানে সময়ের সাপেক্ষে বাড়ছে, তার মানে dx/dt, এইটা। তাহলে এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ক্ষেত্রফলকে আমরা a ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, dx/dt এটা বাড়ছে, এটা যে বাড়ছে এটা কত হারে বাড়ছে, সেটা হচ্ছে সেকেন্ডে √3 হারে বাড়ছে, তাহলে √3। বোঝা গেল? পরেরটাতে বৃদ্ধি পাচ্ছে, তবে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, দেখি। এবার এখানেও সেম ব্যাপার, এটাও বৃদ্ধি পাচ্ছে, তার মানে a = √3/4 ইন্টু x স্কোয়ার, তার মানে এটার বৃদ্ধি মানে কি dA/dx। আচ্ছা, আমরা ডেরিভেটিভ করতে পারি, তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে √3/4 ইন্টু 2x। এবার আমাদের বলেছে এই যে বৃদ্ধিটা, ক্ষেত্রফলের বৃদ্ধিটা, এটা সম্ভবত বলে দিয়েছে 12, বলেছে না? 12 বর্গ সেমি হারে বাড়ে, তাহলে এটা 12, তাহলে 12 x এর সাপেক্ষে, এই t এর সাপেক্ষে, তার মানে অবশ্যই এখানে dx/dtও হবে, t এর সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু, হ্যাঁ, কারণ সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা ইকুয়ালস টু, তাহলে এটা dx/dt হবে। এবার এটা বলে দিয়েছে সময়ের সাপেক্ষে বৃদ্ধি 12, তাহলে কত হচ্ছে এটা √3/4 ইন্টু 2x ইন্টু dx/dt, তার মানে হচ্ছে 2 ইন্টু x ইন্টু dx/dt এর ভ্যালুটা এখানে হচ্ছে √3, তার মানে এখানে √3 বসে যাবে, তাই তো? ব্যাস, এটা সমাধান করবো, x এর ভ্যালু বেরোবে, x মানেই হচ্ছে বাহু, বেরিয়ে গেল। তাহলে এটা হবে 2, তাহলে এখানে কত হচ্ছে দেখো 12 = এটা মানে 3x/2, ক্যান্সেল করে দিলে কত, 3 4 12, 8 সেমি। ব্যাস, 8 সেমি হচ্ছে বাহু। দেখে নাও 8 সেমি কতটা, কত নম্বর অপশন? অপশন নাম্বার সি হচ্ছে 8 সেমি, অপশন নাম্বার সি 8 সেমি। ব্যাস, বোঝা গেল? চলো তারপরটাতে করি। তারপরটা হচ্ছে 7 নম্বর, কত, হ্যাঁ 7 নম্বর ভেক্টরের অঙ্ক দেখলাম একটা। হ্যাঁ,
দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ একটা বি, এ ভেক্টর বি ভেক্টর, কী দেওয়া আছে আই প্লাস জে মাইনাস কে অ্যান্ড পরের ভেক্টরটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে। ব্যাস, এই দুটো ভেক্টর দেওয়া আছে। এই দুটো ভেক্টরের প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, একক ভেক্টর আগে, প্রত্যেকটির উপর লম্ব ভেক্টর। আমরা জানি যদি দুটো যে কোনো ভেক্টর হয়, ওই দুটোর উপর যদি লম্ব ভেক্টর বের করতে হয় তাহলে ও দুটোর ক্রস মাল্টিপ্লিকেশন করলে লম্ব ভেক্টর বের হয়। তার মানে এই লম্ব ভেক্টরটা আমাকে এ ক্রস বি থেকে বের করতে হবে, তাই তো? তাহলে এ ক্রস বিটা বের করবো আমরা। এ ক্রস বি কীভাবে বের হয়, এ ক্রস বিটা সেটা হচ্ছে আই জে কে উপরে লিখতে হবে, ডিটারমিনেন্ট ভাঙতে হয় একটা, আর এখানে 1 1 -1 আছে, 1 1 -1, পরেরটাতে 1 1 অ্যান্ড 1 আছে। ব্যাস, এটা একটু হিসাব করবো, বেরিয়ে যাবে। তাহলে কত হবে দেখো, আই ইন্টু কত হলো এটা 1 1 প্লাস 1 প্লাস, আচ্ছা মাইনাস হবে এখানে, মাইনাস জে ইন্টু 1 1, এখানে দিলে আবার প্লাস 1, ঠিক আছে? পরেরটা হচ্ছে তো, হ্যাঁ, তারপর হচ্ছে কত কে না, প্লাস কে ক্যাপ ইন্টু এটা কত হচ্ছে 1 1, এটা 0 হয়ে যাবে। দেখো তোমরা 1 - 1 0 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 2i মাইনাস 2j। ব্যাস, এটা হলো। এখান থেকেই অ্যান্সার বলে দেওয়া যায় যদি একক ভেক্টর। আচ্ছা, ইউনিট ভেক্টর যদি বের করতে হয় তাহলে কী করতে হয়, এর যে মড দিয়ে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে একক ভেক্টরটা হবে, একক ভেক্টর, একক ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে যে এই ভেক্টরটা ছিল, তার মানে 2 ইন্টু আই মাইনাস জে, কমন নিলে এটাই হয়, বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তার মানে 4 + 4, তার মানে ঠিক আছে। কারণ এটা যদি মড বের করতাম তাহলে তো এটাই হতো। তাহলে 2 ইন্টু আই মাইনাস জে বাই এটা কত হচ্ছে 8, 8 মানে 4 বেরোবে, 4, তার মানে 2 হলো 2 √2, 2 ক্যান্সেল, তাহলে 1/√2 ইন্টু আই মাইনাস জে। হ্যাঁ, যেখানে এইটা আছে 1/√2 আই মাইনাস জে, সেটা হচ্ছে উত্তর। সেটা কত নম্বর অপশান? অবশ্যই অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে আবার এটার উত্তর। বোঝা গেল? দেখো দেখো তোমাদের কোথাও যদি ক্যালকুলেশন ভুল হয় এটা কিন্তু তোমরা দেখবে, হ্যাঁ, কারণ করতে করতে কোথাও একটা জায়গায় প্লাস মাইনাস কিছু হতে পারে ভুল, কিন্তু কনসেপ্ট সেম। চলো তারপর নেক্সট দেখি কি আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 3D টাইপের অঙ্ক। আচ্ছা, 3D অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, প্লেন অথবা স্ট্রেট লাইন যেটাই হোক না কেন 3D অঙ্ক করিয়ে দিয়েছি, তো তোমাদের কিন্তু পারা উচিত 3D অঙ্ক। রিসেন্ট করানো হলো। দেখি কি বলেছে। দুটো ইকুয়েশন দিয়েছে, 8 নম্বরটা, যেটা r = 2i মাইনাস জে প্লাস 3k প্লাস ল্যামডা ইন্টু 2i প্লাস জে প্লাস 2k। স্ট্রেট লাইন অবশ্যই আমরা জানি যে r = দেখো, আমরা জানি r = a প্লাস ধরো ল্যামডা বি, এস বি, টি বি, কিছু একটা ল্যামডা বি ধরো। এটা হচ্ছে কি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় এইভাবে, যে স্ট্রেট লাইনটা এই পয়েন্ট, মানে এটা হচ্ছে স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট, আর এটার সঙ্গে সমান্তরাল, হ্যাঁ, এটার সঙ্গে সমান্তরাল পয়েন্ট একটা বি এর সঙ্গে। পরে আরেকটা দিয়েছে, দেখি একটা প্লেন সম্ভবত দিয়েছে, এবং হ্যাঁ, r = 3i মাইনাস 2j প্লাস pk, হ্যাঁ, = 4, r ইন্টু হবে, আর ইন্টু এটা =4। আমরা জানি এইভাবে যদি সরলরেখা দেওয়া থাকে তাহলে r.n মানে n ভেক্টর =4। হ্যাঁ, এইটা হচ্ছে একটা প্লেনের সমীকরণ, এইভাবে দেওয়া আছে। তাহলে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে পি এর মান কত? ওকে, পরস্পর সমান্তরাল, দেখি একটু সমান্তরালের ব্যাপারটা, একটু কনসেপ্টের ব্যাপার আছে এখানে, হ্যাঁ, কারণ সমান্তরাল হলে স্ট্রেট লাইন দুটো থাকলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু যেহেতু একটা প্লেন, আমি কিন্তু এই অঙ্কটাই সম্ভবত করিয়েছি, মানে এটা অঙ্ক মানে একদম সেম টু সেম এই কনসেপ্টের অঙ্ক, এই অঙ্ক সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে, প্লেন যখন করাচ্ছিলাম সেই দিন কিন্তু করিয়েছি অবশ্যই। আচ্ছা, যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু পারবে। দেখো আমি বলি যে আমরা জানি যে এই এন এর উপর ডিসাইড করে এটা হচ্ছে কিভাবে ও পরিবর্তন হবে, বা এর যদি ডিআরএসগুলো হয় তাহলে ডিআরএস হচ্ছে এই যে আমরা জানি কোনো প্লেনের ডিআরএস হচ্ছে ওই প্লেনের উপর লম্বভাবে অবস্থিত কোনো সরলরেখার ডিআরএস থেকেই বলা হয় প্লেনের ডিআরএস। তার মানে এর ডিআরএস হচ্ছে কত 3, -2, p। আর এখানেকার যেই পয়েন্টটা সেটা হচ্ছে এটার দিক দিয়ে দিক নির্ণীত হয়, যেটা দিয়ে দিক হয় সেটা দিয়েই অ্যাঙ্গেল বের হয়, সেটা দিয়েই প্যারালাল বা আর কিছু বের করা যায়। তাহলে এটার কত 2 আর কত জে মানে 1 1 আর একটা 2। এবার দেখো
তুমি যদি এটাকে একটু বাড়িয়ে দাও তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা পরস্পর লম্ব, তার মানে দুটো সরল রেখার পরস্পর লম্ব হওয়ার শর্ত দিয়েই হবে, কিন্তু দেওয়া আছে প্যারালাল, কিন্তু এমনভাবে দেওয়া আছে একটা স্ট্রেট লাইন একটা প্লেন যে প্যারালাল হলেও কিন্তু কিচ্ছু লাভ নেই এখানে, এখানে লম্বেরই ব্যাপারটা হবে, হ্যাঁ পারপেন্ডিকুলার। চলো তাহলে পারপেন্ডিকুলারের জন্য আমরা কি জানি যে এদের ডট গুণফল, তার মানে 3 × 2 প্লাস -2 × 1 প্লাস p × -2, ডট গুণফল কত হয় 0 হয়, ব্যাস এখান থেকে বের করে নিতে হবে 6 - 2 প্লাস 2p, সরি 2p = 0, দ্যাট ইজ 2p = -4, p = -2, ব্যাস দেখে নাও যত নম্বরে p -2 অপশন আছে সেটাই উত্তর, ঠিক আছে। তাহলে p = -2 এটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে, তাহলে বি হলো, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা দেখি কত আছে, সেটা হচ্ছে আচ্ছা দুটো ঝোঁকশূন্য, আমি একটু পড়ি। যদি 5টি ঝোঁকশূন্য মুদ্রা যথেচ্ছভাবে টস করা হয় তাহলে কম করে 2টি হেড পড়ার সম্ভাবনা, আচ্ছা 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 দেখো 5টা ঝোঁকশূন্য মুদ্রা এটাকে আমি টস করলাম, এটা তোমরা এইভাবে ভাবতে পারো যে একটা মুদ্রা 5 বার পরপর টস করলাম, কারণ এখানেও তো সেম ব্যাপার যে একটার উপর আরেকটা মুদ্রা মানে একটার উপর আরেকটা কয়েন ডিপেন্ড করছে না, তার মানে আমি এইভাবেও ভাবতে পারি যে একটাই কয়েন আমি 5 বার করছি, তাহলে এই যে টোটাল ঘটনাটা হয়ে গেল এটা কিন্তু বার্নৌলি ট্রায়াল দিয়ে সলভ করা যাবে, অন্যভাবেও সলভ করা যাবে, বাট বার্নৌলি ট্রায়াল দিয়ে কিন্তু সলভ করা যাবে এবং ইজিলি হবে, ঠিক আছে। তাহলে আমি করছি, দেখো বার্নৌলি ট্রায়াল কাকে বলি আমরা, যদি আমি একটু বলি যে বার্নৌলি ট্রায়াল আমাদের বলা হয় যে কোনো একটাই ঘটনা যার মাত্র দুটো ইভেন্ট, যেমনি কয়েনকে টস করা, এটা হয় হেড হবে আদারওয়াইজ টেল হবে, দুটোর মধ্যে দুটোই প্রবাবিলিটি অফ সাকসেস বলে, একটাকে প্রবাবিলিটি অফ ফেলিওর বলে, একটা হচ্ছে পি বলে প্রবাবিলিটি অফ সাকসেস, আর একটা বলে কিউ বলে যেটাকে বলা হয় প্রবাবিলিটি অফ ফেলিওর, এই দুটোই মানে হতে পারে, এর বাইরে কিছু নেই, ঠিক আছে। যেমনি একটা লুডোর ছক্কাকে যদি ফেলে দিই তাহলে সেখানে কিন্তু অনেকভাবে মানে 6 রকমের পসিবিলিটি আসতে পারে, কিন্তু কয়েনে দুটো এরকম টাইপের প্রবাবিলিটি অফ সাকসেস আর ফেলিওর দিয়ে যদি যে কোনো ডিসাইড করি তাহলে ওটা ফেলিওর হবে। সাপোজ আমি লুডোর ছক্কাতে আমি 5 আর বাকি কিছুই না, শুধু 5 দেখছি আর বাকি আমার ফেলিওর, তাহলে সেটাও হতে পারে, ঠিক আছে। এখানে কি বলেছে একটা কয়েনকে, তাহলে কয়েন আমার হেড চাচ্ছি আমি, তাই তো হেড চাচ্ছি, তাহলে একটা কয়েনকে যদি একবার টস করা হয় তাহলে তার হেড পড়ার সম্ভাবনা আমরা জানি, তার মানে সেটাকে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস পি দিয়ে যদি দেখি তাহলে 1/2, আবার টেল পড়ার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ ফেলিওর যদি দেখি তাহলে টেল পড়ার সম্ভাবনা হবে ওটাও 1/2, একটা কয়েনের ক্ষেত্রে, আমি বারবার এসে যাচ্ছি না। এবার বলা হচ্ছে 5 বার কয়েনটাকে টস করা হলো, তাহলে বার্নৌলি ট্রায়ালে মানে টোটাল হয় 5টা কয়েনকে, এভাবে ধরো যে 5টা কয়েনকে টস করা হচ্ছে আলাদা আলাদা করে, অথবা একটা কয়েনকে 5 বার, সেটাও কিন্তু সেম উত্তরই দিবে, অসুবিধা নেই। তাহলে সেখানে হচ্ছে n = কিন্তু 5, বার্নৌলি ট্রায়ালে দেখতে হয় কতবার একটা কাজকে করা হয়েছে, 5 বার। এবার আমাকে বলেছে অন্তত পক্ষে অ্যাটলিস্ট দুটো হেড চাই, তার মানে দুটো হেড হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টাও হতে পারে, ঠিক আছে। তার মানে এতগুলো কন্ডিশন আমাকে ইনক্লুড করতে হবে, তাহলে অবলিটিটা হবে 5 বারের মধ্যে 2 বার হেড পড়লো, কারণ মিনিমাম 2 বার বলেছে, তাহলে 2 বার 3 বার 4 বার 5 বার অনেকবার করতে পারো তুমি, তাহলে 5 বারের মধ্যে 2 বার হেড পড়লো, হেড পড়ে নিয়ে আমরা কি করতে হয় পি অফ যতবার পড়লো তাহলে কত করতে হবে এখানে পি অফ 2 ইন্টু কিউ অফ বিয়োগফল এদের বিয়োগফল, তার মানে 3, তার মানে পি এর মান তো 1/2, তাই তো 1/2, আর কিউ এর মান কত 1/2, তাহলে কত হলো, আচ্ছা প্লাস এটা হলো একটা, তারপর 5c 3 বার হেড পড়লো, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস, তার মানে 1/2 অফ, তাহলে 1/2 অফ কত 2, আর বাকি প্রবাবিলিটি অফ ফেলিওর হবে, এটা বাকি কত, এটা 2 না 3 সরি 3 বার বললো, তাহলে বাকিটা কত 2 বার, আরও 2 বার, তাহলে ফেলিওর পড়েছে, ঠিক আছে। তারপর প্লাস 5c4 4 বারের ঘটনা, মানে 4 বার হেড পড়বে, তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস হবে 4 বার, প্রবাবিলিটি অফ ফেলিওর হবে 1 বার, তাই তো। পরেরটা 5 বারের বার 5c5 5 বারই হেড, তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস হবে 5, প্রবাবিলিটি অফ ফেলিওর 1 বারও না, ব্যাস এটা যদি ক্যালকুলেট করে নিই তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। প্রত্যেকটাতে দেখো এই যে 1/2 প্রত্যেকটাতেই আছে, তার মানে 1/2 আমি বাইরে বের করলাম, থাকলো কত ভেতরে 5c2, আচ্ছা 5c2কে যদি ভেঙে দিতাম, 5c2কে ভাঙলে কত হতো 5 ইন্টু এক ডাইরেক্ট ভাঙলে কত হতো 5 ইন্টু 2 বার, যেহেতু নিচে আছে তাহলে 2টা ভাঙতে হবে ছোটো করে, তার মানে 5 4 বাই নিচে 2 আছে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, প্লাস এখানে 5c3 শর্টকাটে ভাঙছি, হ্যাঁ তোমরা হয়তো জানো এগুলো সব, 3 মানে 3 বার 5, তারপর কত 4, তারপর 3, দেন নিচেরটা ফ্যাক্টোরিয়াল 3 মানে ঠিক আছে। পরেরটা প্লাস এটা কত, আচ্ছা 5c4 মানে আমরা জানি 5 হয়,
আর 5C 5 মানে আমরা জানি 1 হয়, তার মানে একটা যদি কম থাকে ওটাই হবে, আর যদি এটা ইসের থাকে সেম থাকে তাহলে 1 হয় ভ্যালুটা। এগুলো শর্টকাট তোমরা হয়তো শিখে গেছো ক্লাস 11-এ, আমি জন্য আর বললাম না বারবার করে। আচ্ছা, এটা কাটাকাটি করলে কত হয়, 2 হয়ে যায়, এখানেও কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে এখানেও 2, তার মানে এটা কত হলো 10 10 20, ওকে, তাহলে এটা 20 প্লাস 5 প্লাস তার মানে 6 26, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে 1/32 ইন্টু এটা কত হলো 26, কাটাকাটি করলে হচ্ছে 16, কাটাকাটি করলে হচ্ছে 13, তার মানে 13/16, এটা হচ্ছে অপশান। দেখো কত নম্বর অপশানে লাস্ট অঙ্ক। আচ্ছা, লাস্ট যে অঙ্ক দেখো সেটা হচ্ছে কি একটা দ্বিপদ বিভাজন। ওকে, তাহলে দ্বিপদ বিভাজন প্যারামিটার হচ্ছে দুটি, একটা পি আর এন আর পি। আমরা জানি যে দ্বিপদ বিভাজনের এন মানে কতবার ট্রায়ালটা বাউন্ডারি ট্রায়াল করা হয়েছে সেইটা, পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এটা ছাড়াও একটা থাকে যেটা হচ্ছে কিউ বলে যেটাকে, সেটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ ফেলিয়ার। আর আমরা জানি যে পি প্লাস কিউ যেটা, এটা কিন্তু সবসময় 1 হয়, প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিয়ার মিলে সবসময় 1 হয়, কারণ বাউন্ডারি ট্রায়ালে মাত্র দুটো ইভেন্ট থাকে। এবার যেহেতু অঙ্কটার মধ্যে পি এবং এন দেওয়া আছে, এবার কিউ দেওয়া নেই, তার মানে কিউকে যদি আমি বের করি তাহলে 1/p, মানে পি এর রেসপেক্টেই বের করছি, তাহলে 1/p হলো। এবার কি বলেছে আমার যে বিভাজন পার্থক্য, অ্যাকচুয়ালি বিভাজন পার্থক্য না বলে বিভাজন সম্যক পার্থক্য বলে বেশি বেটার হতো এখানে। বিভাজন পার্থক্যের মান কত হবে, এবার আমরা জানি বিভাজন পার্থক্য মানে বিভাজন সম্যক পার্থক্য যেটা, সেটা হচ্ছে √(of NP/Q হয় ফর্মুলা। তাহলে মান বসিয়ে দিলে কত হচ্ছে NP, আর কিউ এর মান কত 1 - p। বেশ, এটা উত্তর। যদি এরকম কিছু থাকে তাহলে সেটাই অ্যান্সার। আচ্ছা, গুণ করা আছে, তাহলে গুণ করা থাকলে কত হবে, গুণ করে দিলে এখানে গুণ করলে NP মাইনাস গুণ করলে NP² √(, ব্যাস এটাই হচ্ছে অপশন। যত নম্বর অপশানে এটা আছে এটাই ঠিক, সেটা হচ্ছে অপশন নাম্বার কত সি, ব্যাস সি হচ্ছে এর অপশান। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের যে টোটাল 10টা এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পারলে, খুব ডিটেলভাবে আমি চেষ্টা করলাম যে বোঝানোর, যদিও অনেকগুলো কনসেপ্ট ছিল, তাও দেখো তোমাদের ভালো লাগলো না, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারো অঙ্কটা কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।